তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে তোমার হলো 10 নম্বর সেটটা রয়েছে বাংলার, সেই সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, যে সারাটা রাত তারায় তারায় এঁকে রাখে, বা এটা কি বলতো, স্বপ্ন এঁকে রাখে। তারপরে রামকৃষ্ণের সঙ্গে মাদার নামে খ্যাত ছিলেন কে? মিসেস সেভিয়ার মাদার নামে খ্যাত ছিলেন। বড় ঘরের মেয়ে রাধারানী একটু কী ছিল বলো তো? একটু অক্ষর পরিচয় ছিল। দেরাজ খুলে দেখি, শঙ্খ দেরাজ খুলে কী দেখলো? পাসপোর্টটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু দেরাজ খুলে দেখেছিল। আচ্ছা, প্লেন কোন শ্রেণীর শব্দ? প্লেন একটা বিদেশি শব্দ। সততা মহৎ গুণ, এখানে সততা হলো, সততা কী বলতো? সততা কিন্তু ভাববাচক বিশেষ্য। রাজা স্বয়ং দরবারে উপস্থিত। স্বয়ং, স্বয়ং শব্দের অর্থ কী? স্বয়ং বলতে কী বোঝানো হচ্ছে? এটা কিন্তু আত্মবাচক সর্বনাম। সংস্কৃত থেকে বিকৃতি লাভ করে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত শব্দগুলি হলো, এটা কি? অর্ধতৎসম শব্দ। রাধারানী আনন্দ হইল। রাধারানীর কেন আনন্দ হইল? অচেনা আগন্তুক তার বাড়ির ঠাকুরের জন্য রাধারানীর কাছ থেকে গাঁথা তার বনফুলের মালা কিনতে চাইলে রাধারানীর কিন্তু আনন্দ হয়েছিল। তারপরে 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, এখনও সেই ফুল দুলছে। এখনও শব্দের প্রয়োগের কারণ কি বলতো? কারণ এখনও এখানে প্রবাহমানতাকে বোঝানো হয়েছে। অনেক দিন ধরে যে বিষয়টি চলছিল, বর্তমানেও তা চলছে, তা বোঝাতে গিয়েই এখনও শব্দের ব্যবহার কিন্তু করা হয়েছে। হিন্দিতে উপস্থিত সেই চেষ্টাটা করেছেন। সেই চেষ্টাটা কি, কোন চেষ্টা করেছেন? দেখো, হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। পরের দিন কাগজে বেরোলো। কাগজে কি বেরোলো? পরের দিন কাগজে বেরোয় সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের মৃদু কম্পন ধরা পড়েছে। দেশি শব্দ কাকে বলা হয়? বাংলাদেশের প্রাচীন বা আদিম অধিবাসীদের ভাষা অনার্য থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকেই দেশি শব্দ বলে। যেমন ঢেকি, ঝাঁটা, উলু, পাঠা, বাদুড়, মুড়ি, কুকুর ইত্যাদি। তারপর বলছে দেখো, পূরণবাচক বিশেষণ কাকে বলে? সংখ্যার ক্রমকে নির্দেশ করে সে বিশেষণ তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন মিতা 10ম শ্রেণীতে পড়ে। তারপরে বলেছে দেখো, কোন শ্রেণীর শব্দ? চিনি, চীনা শব্দ। তারপরে প্রস্তর, প্রস্তর কী শব্দ? তৎসম শব্দ। প্রস্তর শব্দের অর্থ কিন্তু পাথর। হিমসাগর আম কোন শ্রেণীর বিশেষ্য? এটা কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। ঠিক আছে, 3-এর যে প্রশ্নটা রয়েছে, চলো আমরা পিডিএফ থেকে দেখি। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। আলোচ্য অংশে কবি কি না জানার কথা বলেছেন? প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ খেয়াল করেছেন যে প্রকৃতির বিরল নৈসর্গিক সৌন্দর্য শুধুমাত্র বাংলার পটভূমিতেই লক্ষ্য করা যায়। এই মায়াময় পরিবেশ পৃথিবীর অন্য কোথাও অনুভব করা যায় না। নীল সন্ধ্যার আবেশ যেমনভাবে ঘিরে রেখেছে সমগ্র পারিপার্শ্বিকতাকে, তাতে মনে হয়েছে এ যেন কোনো কেশবতী কন্যার ঘন চুলের পরশ। কবি বলেছেন, এই পরশ তার চোখে মুখে ভাসছে অজস্র চুলের চুম্বনে। অন্য কোথাও ছুঁয়ে যায় না হিজল কাঁঠাল জামকে। অথবা কবির জানা নেই যে আর কোথাও কন্যার চুলের এমন স্নিগ্ধ গন্ধ মাদকতায় ভরিয়ে রাখে কি না পৃথিবীর কোনো পথকে। নরম ধানের সুবাস, কলমির গন্ধ, ঘাসের পালক প্রভৃতির গন্ধ মেখে শুধুমাত্র বঙ্গ প্রকৃতি পূর্ণ হয়। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। কার কথা বলা হয়েছে এখানে? পিপাসাকে দুরন্ত কেন বলা হয়েছে? আলোচ্য কবিতায় একগুঁয়ে বলতে সেই সব প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা ছায়া, সুনিবিড় শান্তির নীড়, এই বাংলার প্রকৃতি গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। জন্মভূমি ছেড়ে যাদের চলে যেতে হয়েছে বিদেশে, তারা মাতৃভূমির প্রতি নারীর টান অনুভব করে অনবরত আলোচ্য কবিতায় একগুঁয়ে বলতে এই মানুষদের বুঝিয়েছেন। আলোচ্য কবিতায় কবি বহমান কাল ধরে মানুষের ঘরে ফেরার ইচ্ছাকে উল্লেখ করেছেন আশ্চর্য সংবেদনে। জন্মভূমির কাছে ফিরে আসার তাগিদেই কবি পিপাসা শব্দে প্রতিকায়িত করেছেন। কবি এই কবিতায় লিখেছেন যে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে আর এই হাওয়াকে ভালোবেসে। আসলে বিদেশ বিভুঁই মানুষের সাফল্য খ্যাতি দিলেও গ্রাম বাংলায় সাজিয়ে রাখা অনাবিল আনন্দ দিতে ব্যর্থ হয়। সে
তাছাড়া জন্মভূমি যেভাবে মানুষের সত্তার প্রাথমিক সংগঠনে লগ্ন হয়ে থাকে, সেই লগ্নতা আজীবন অন্য কোথা থেকে তৈরি হয় না। ফলে বঙ্গজন কর্মসূত্রে জন্মভূমি ছাড়লেও নারীর অমুক টানে তাকে ফিরে আসতেই হয় এ বাংলায়। বঙ্গভূমির নিঃস্বর্গ সৌন্দর্য, গ্রাম জীবনের নিরুদ্রব শান্তি উপভোগের বাসনা বঙ্গবাসীর ফুরোয় না কখনোই। বঙ্গজনের এই বঙ্গভূমিতে ফেরার অতীত বর্তমান কবিকে বিস্মিত করে। জন্মভূমি ছেড়ে যাওয়া এবং ফিরে আসার গল্প মানুষের চিরকাল ধরে রচনা করে। তাই কবি পৌঁছে যেতে চান এক সত্য উপলব্ধিতে, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। তাদের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা বলা হয়েছে, আর তাদের অবস্থা খারাপ হলো কেন? আলোচ্য অংশে তাহাদের রাধারানী ও তার সহায় সম্বলহীনা বিধবা মাকে বোঝানো হয়েছে। বাস্তবিক রাধারানীরা সংগতিসম্পন্ন ও অবস্থাপন্ন বড় ঘরের মানুষ ছিলেন, কিন্তু পিতার মৃত্যুর পর রাধারানী ও তার বিধবা মা এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন এবং হাইকোর্টের রায়ে রাধারানীর বিধবা মা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়, এমনকি বাড়ি থেকে তাদের উৎখাত পর্যন্ত করা হয়। মোকদ্দমা চালানোর খরচ ও ব্যয় বহন করার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যায়। নিজের গয়না বিক্রি করে রাধারানীর মা সুবিচারের আশায় প্রিভি কাউন্সিলে অ্যাপিল করেছিলেন। এই সমস্ত কারণেই তাদের হতদরিদ্র অবস্থা হয়েছিল। আমরা আমাদের অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী বাংলা ভাষার সংস্কৃত শব্দের অনুপ্রবেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। সৈয়দ মুস্তাফা আলী পাঠ্য রচনার প্রথমেই জানিয়েছেন যে বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়, তাই নিজের চাহিদা পূরণে সে পরভাষা মুখাপেক্ষী। জন্মসূত্রে বাংলা ইন্দো ইউরোপীয় শাখার অগ্রজ, ভাষা ও সংস্কৃতির ওপর নির্ভরশীল। সংস্কৃত ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে প্রচলিত থাকায় বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। বর্তমানেও এই সংস্কৃত ভাষার চর্চা আছে বলে আজও বাংলায় অনুপ্রবেশ করছে। গঠনগতভাবে বাংলা ভাষা অনেকটাই সংস্কৃতি নির্ভর। সংস্কৃত বাংলা ভাষার অন্যতম ভিত্তি। তাই এই রচনার সময় আজও বাংলায় সংস্কৃত শব্দের প্রয়োজন রয়েছে। তাই স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে বাংলা আমাদের অন্যতম প্রধান খাদ্য থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। আচ্ছা, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরছিল? রাধারানী কিন্তু মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানী তার অসুস্থ মায়ের পথ্য সংগ্রহের জন্য বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল, কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বর্ষণে মেলা ভেঙে যায় এবং রাধারানী প্রথমে ভেবেছিল বৃষ্টি থামলে তারা মেলা আবার জমবে, কিন্তু রাত হয়ে যাওয়ার পরে বৃষ্টি না থামায় তার আশাভঙ্গ হয়। মালাগুলো বিক্রি না হওয়ায় এবং রাত গভীর হওয়াতে রাধারানী বিফল মনোরথে কাঁদতে কাঁদতে কর্দমাক্ত পিছল পথ ধরে বাড়ি ফেরার চেষ্টা করছিল। অন্ধকার ও কর্দমাক্ত পিছল পথে অকস্মাৎ এক চেনা লোকের সঙ্গে রাধারানীর সংঘর্ষ হয়। রাধারানী ভয়ে আতঙ্কে কান্না শুরু করলে আগন্তুক তাকে আশ্বস্ত করে তিনি হাত ধরে তার বাড়ির পথে এগিয়ে যেতে সাহায্য করেন। আর সেই আগন্তুক রাধারানীর বনফুলের মালা তার বাড়ির ঠাকুরের জন্য নগদ অর্থে কিনে নেয়। রাধারানী তার মায়ের জন্য পথ্য জোগাড় করতেও সমর্থ হয়। এরই মাঝে রয়েছে বাংলার প্রাণ। কবি বাংলার প্রাণকে অনুভব করেছেন। কিভাবে তা অনুভব করেছেন 7টি তারা কবিতা অবলম্বনে লেখো। এই যে এইটা তোমরা করে দিয়েছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা আলোচনা করছি না। বাংলা ভাষায় আরবি ফার্সি ভাষার প্রভাব নবনব সৃষ্টি প্রবন্ধে আলোচনা করো। এটাও তোমার এর আগে সেটা আলোচনা করেছি, তাই এতে আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। মিস মুলার ও সেভিয়ার দম্পতির সেভিয়ারের পরিচয়, তাদের সম্পর্কে বিবেকানন্দের মনোভাব ফুটে উঠেছে তা লেখো। এটা কিন্তু চিঠি থেকে নেওয়া হয়েছে। আর এখানে তোমার হলো মিসেস মুলার আর মিসেস সেভিয়ারের যে সম্পর্ক, সেইটা বিবেকানন্দের যে মনোভাব সেটা এখানে আলোচনা করা হয়েছে। দেখো, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নেবে, খুব সহজ আছে। পরের যে প্রশ্নটা আছে আমি এগুলো কিন্তু আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশট নেবে এবং যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি কিন্তু তোমাদের সেই বিষয়টা আলোচনা করে দেবো, ঠিক আছে? এবার দেখো, এই পাখি আমার চাই প্রফেসর বক্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো আর বক্তা কীভাবে অভিসন্ধি চরিতার্থ করেছিল। এই যে এই বক্তা কিন্তু চিলিয়ান জাদুঘর তোমার আর্গাস, এটা কিন্তু করভাস থেকে নেওয়া হয়েছে। উত্তরটা অত্যন্ত ছোট, তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না, স্ক্রিনশটটা নিয়ে নাও। আর এখানে যে সারাংশ আর ভাবার্থটা আছে তোমরা করে রেখেছি, স্ক্রিনশট নিয়ে নেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।